শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা। আজকে মব ভায়োলেন্স নিয়ে কথা বলবো। মব ভায়োলেন্স নিয়ে অনেকেই কথা বলছে। আগে আমরা প্রথমত শুনেছিলাম জুলাইয়ের পরপর মব জাস্টিস, মানে মব ফর্ম করে জাস্টিস করা হয়। মানে যে ন্যায় বিচারটা আরকি। বিচার মবের মাধ্যমে, মানে নিজেরা আরকি আইনকে নিজেদের হাতে তুলে নিয়ে তারপরে হচ্ছে বিচার করে। সেখানেই হয়তো মানুষকে মেরেও ফেলতে পারে বা পেটাচ্ছে। এই ঘটনাগুলি জুলাইয়ের পরপর দেখেছি, যেটাকে জুলাইয়ের পরপর মব জাস্টিস বলা হতো। তারপরে জিনিসটার নাম পরবর্তীতে চেঞ্জ হয়। একটা সময় মানুষ মনে করে যে মব দিয়ে কখনো জাস্টিস করা যায় না, মব কখনো জাস্টিস না। তারপরে দেখা যায় যে মবকে ভায়োলেন্স, মানে মব ভায়োলেন্স, মব সহিংসতা, লিঞ্চিং, এই ধরনের কিছু নামও আসে, কারণ নতুন নতুন নাম আমাদের সামনে আসছে, নতুন নতুন টার্ম, নতুন নতুন টার্মিনোলজি, অনেক জার্গনস, এগুলি আমরা কি শুনতে পাচ্ছি ইদানিং কালে। তো আসলে প্রতিদিনই যেহেতু আমরা কিছু না কিছু সহিংসতার সংবাদ পাই, এবং যখনই কোনো সহিংসতা হচ্ছে, আম, মানে ব্যক্তি বা একটা গ্রুপ নিজের হাতে তুলে, মানে আইন একেবারে সম্পূর্ণভাবে নিজের হাতে তুলে সেখানে বিচার করে বা সেখানে কাউকে মেরে ফেলে, সেই জিনিসটা নিয়ে আসলে আমরা একটু দেখবো যে কেন করছে, কি কি কারণে করছে মানুষ এরকম। মানে মবের রাজত্ব, মবক্রেসি কিভাবে তৈরি হলো, মানে যেটা বললাম যে মানে জুলাইয়ের পর থেকে, জুলাইয়ের আগে থেকেও অনেক মব হয়েছে। মানে বাংলাদেশে কেন, পৃথিবীর বিভিন্ন দেশে মব হয়। বাংলাদেশেও প্রচুর মব ভায়োলেন্স হয়েছে, যেটাকে আমরা গণপিটুনি বলি। গণপিটুনি দিয়ে পুলিশকেও গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। আবার দেখা যায় যে গণপিটুনি দিয়ে দেখা যায় যে চোর চোর বলে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। তারপরে একজন মাকে ছেলে ধরা বলে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। তো এইগুলি সবই কিন্তু আমরা মব ভায়োলেন্স বা মব সহিংসতা হিসেবে আর কি ধরে নিতে পারি। তো এগুলি এই ধরনের ঘটনাগুলি বাংলাদেশে অনেক আগে থেকেই ছিল। যেমন বাংলাদেশে গত বছর বইমেলায় এবং বইমেলার বাইরেও অনেক মব ভায়োলেন্স হয়েছে, যেমন মুশতাক তিশাকে বা বইমেলা থেকে বার করে দেওয়া, ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া, তারপরে হচ্ছে হিরো আলমকে বের করে দেওয়া, তারপরে ডক্টর সাবরিনাকে নিয়ে ওখানে মব তৈরি করে তাকে হেনস্থা করা, তারপরে হচ্ছে জায়েদ খান এক জায়গায় ফিতা কাটতে গেছে, সেই জায়েদ খানকে আর কি মব ফর্ম করে ভুয়া ভুয়া বলা এবং তার বিরুদ্ধে একটা মব সৃষ্টি করা, ভায়োলেন্স তৈরি করা। তারপরে এছাড়াও হচ্ছে সাকিব, আর কি ক্রিকেটার সাকিবের কথা বলছি, সাকিব আল হাসান, তার বিরুদ্ধেও একটা সময় মানে মব তৈরি করা হয়েছিল একটা জায়গায়। তো এই মবগুলি কিন্তু মানে গত বছর আর কি ওই যে তিশা মুশতাকের সময়টাতে আর কি ভীষণভাবে তৈরি করা হয়েছে, এবং শুরুটা মনে হয় খুব ভায়োলেন্টলি এবং খুব ব্যাপক আকারে ওই সময় শুরু হয়েছে। তো আজকের একেবারে হঠাৎ করে মব নিয়েই কথা বলতে চাওয়ার পেছনে কারণটা হচ্ছে যে যদি আপনারা খেয়াল করে দেখেন, ভিপি নূরকে কালকে আক্রমণ করা এবং তাকে মানে একেবারে সে তো এখন একেবারে মানে অর্ধমৃত, তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে মব ফর্ম করে, এবং দেখা যাচ্ছে যে আম, পুলিশ বা মানে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীও এখন মবের পার্ট হয়ে গেছে। সরকার আবার মবকে বলছে প্রেশার গ্রুপ, আবার এনসিপি মব শব্দটাকে মানতে চাচ্ছে না, যেহেতু তারা মব ফর্ম করছে, তারা কোনোভাবেই এটাকে মব বলতে রাজি না। তো এই যে মব নিয়ে এত রাজনীতি, সেই মবের রাজনীতি নিয়ে আমি কথা বলবো। সাথে আছে শিলা আর রেনেসা। আশা করি আপনারা দুজনই ভালো আছেন। তো আমরা একটু কথা বলবো। আপনারা শিলা, না হয় রেনেসা, যে কেউ আপনারা শুরু করতে পারেন, কারণ এত ফর্মাল কিছু না, আমরা খুব ইনফর্মালি ডিসকাস করতে চাই। আনমিউট করে আপনারা বলতে পারেন। ধন্যবাদ আপনাকে আমাকে লাইভে যুক্ত করার জন্য। যদিও বা লাইভে যুক্ত হওয়া হয়, আমার ওইভাবে কখনো কথা বলা হয় না। আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মব। মবটা এখন যেটাকে আমরা মব বলতেছি, এটা আসলে এখন আর মবের পর্যায়ে নাই। দেখবেন বিগত দিনগুলোর যে ঘটনাগুলো সেগুলো পরিকল্পিত হবে। যেমন ভিপি নূরকে যে পেটানো হয়েছে, এটা কারা পেটাইছে আমরা দেখছি, পুলিশ পেটাইছে, সেনাবাহিনী পেটাইছে। হ্যাঁ, এখানে আরো মানুষজন যুক্ত ছিল, কিন্তু আমরা কাদেরকে দেখছি? সেনাবাহিনী এবং হচ্ছে পুলিশকে আমরা দেখছি। তারপরে হচ্ছে একাত্তর মানে মঞ্চে, কোন রাজনৈতিক দলকে ফেভার করতে, যে মানে কোন রাজনৈতিক দলকে হ্যাঁ সাথে নিয়ে তারা মব ফর্ম করছে। হ্যাঁ, এবং এই সেনাবাহিনী, পুলিশ, এরা কারা? এরা কারা, কাদের লোক? এরা কি সাধারণ জনগণ? এরা তো সাধারণ জনগণ না। তারা যখন মব করে যখন কাউকে পেটায় এবং সেই মানুষ প্রায় অর্ধমৃত অবস্থায় থাকে, তখন আর এটাকে আসলে মব বলে শুধুমাত্র আমরা মব এটাকে এখন আর বলতে পারি না। দেখবেন এই যে ৭১ মঞ্চে যে ঘটনাটা ঘটছে, এছাড়া আরো অনেকগুলো আছে যেটা পরিকল্পিত, আপনি বুঝতে পারবেন এটা পরিকল্পিত। এটা কাউকে টার্গেট করা হয়েছে, অমুক জনকে টার্গেট করা হয়েছে। এবং আপনি দেখবেন যে যখনই এই ৫ই আগস্টের পর থেকে, ২০২৪ ৫ই আগস্টের পর থেকে যতগুলো মব ভায়োলেন্স হয়েছে বা মব তৈরি করা হয়েছে, সব জায়গাতে আপনি একটা জিনিস খুব
সিমিলার পাবেন। সেটা হচ্ছে একটা শব্দ, সেটা হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের দোসর। এই যে একটা শব্দ, এবং এই যে দোসর বলার সাথে সাথে তার উপরে আক্রমণ করা এবং তাকে মেরে ফেলা, এইটা দেখেন, মব তো আজকে বাংলাদেশে নতুন না, মব এর আগে হয়েছে। 2019-এ দেখছি, 2020-এ দেখছি, 2024-এর বইমেলাতে দেখছি, 2019-এ হচ্ছে একজন যে ছেলে ধরা বলে একটা মাকে স্কুলের সামনে মেরে ফেলা হয়েছে, গলা কাটা মেয়ে ধরা, ওই সময় আমরা দেখছি। 2022 সালে হচ্ছে অধ্যাপক রতন যিনি আছেন, তাকে তার বাড়ির সামনে এরকম মব তৈরি করা হয়েছিল, যে তাকে কি বলা হতো, যে নাস্তিক, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের শব্দ বলে তাকে গালাগালি করে তার বাড়ির নিচে হামলা করা হয়। আমরা 2024-এ বইমেলাতে দেখছি যে মুস্তাক তিশার উপরে হামলা করা হয়েছে। এই যে মব, কিন্তু 24-এর যে 5ই আগস্টের পরবর্তীতে যেগুলো আমরা দেখছি, এগুলোকে আপনি এখন আর মব বলতে পারবেন না। এটা মবের মধ্যে এখন সীমাবদ্ধ নাই। এখন যেটা করা হয়, টার্গেট করা হয়। দেখুন যে এই যে আমি যদি খুব আলোচিত ঘটনাকে আমি বলি, যে ইয়ার বাবা, আমাদের উপদেষ্টা আসিফ ভুইয়ার যে বাবা, উনি যে একজন শিক্ষিকাকে পেটাইছে, এইটা কি মব? এইটা তো ওনার স্কুলের শিক্ষিকা, ওনার কলিগ, তাকে সে পেটাইছে, এবং ওই মহিলা নিজে এই বক্তব্য দিয়েছে যে এটার পিছনে সে করছে এবং কিভাবে করছে। এই যে টার্গেট করে করা, তার মানে হচ্ছে এটা কেন করা হয়? দেখেন, মব করে যখন কাউকে হত্যা করা হয়, তখন আইন শৃঙ্খলা বাহিনী কাকে টার্গেট করে ধরবে এই সুযোগ থাকে না। তার মানে আসামির এখানে যে বিচারিক প্রক্রিয়া, এটা তখন নাই হয়ে যায়। এখন এর জন্য যেটা করা হয়, যে একজনকে টার্গেট করা হয়, তারপরে সেখানে মব তৈরি করা হয় এবং তাকে মেরে ফেলা হয়। আমরা এই ঘটনা অসংখ্যবার দেখছি। বিগত 1 বছরে মব করে হত্যা করার সংখ্যা প্রায় 600-র উপরে, যেটা রিপোর্ট হয়েছে, এগুলা প্রায় 600-র উপরে হচ্ছে এই হত্যা করা হয়েছে। এই যে মব করে করা হয়েছে, আমি আপাকে একটা কথা বলি, যে আসলে আপনি কি মনে করেন যে এই মব কি আসলে থামানো যাচ্ছে না, না থামাইতে চাচ্ছে না? আপনার কি মনে হয়? আচ্ছা, একটা জিনিস দেখো, যে গত বছর তোমার কি মনে আছে 24-এ মানে আন্দোলনের সময় না, আন্দোলনের আগে, যে মুশতাক তিশা বা ওই যে হিরো আলম, এইসব ইস্যু নিয়ে একেবারে মার্কেট গরম। ধরো মামুন, ব্লু ফেরি লায়লা, এদের নিয়ে যে মার্কেট গরম ছিল যখন, হ্যাঁ, আবার হচ্ছে যে ওই যে জায়েদ খান, এইসব বিষয় নিয়ে হচ্ছে মার্কেট যখন গরম, যখন মব তৈরি হচ্ছিল, ওই সময়টা আমি যে কিছু লাইভ করেছিলাম রেশনাল প্ল্যাটফর্মে, তোমার কি মনে আছে? ওই সময় কিন্তু আমি এই ওয়ার্নিংটা দিয়েছিলাম। তুমি যদি ওই লাইভগুলি আবার একটু রিকল করো, দেখো, আমি এই কথাগুলি বলেছিলাম, যে এই যে মব ফর্ম করছে, বা পাবলিক চাইলেই, ধরো মুশতাক তিশাকে আমার পছন্দ হচ্ছে না, হিরো আলমকে আমার পছন্দ হচ্ছে না। হিরো আলম কেন বই লিখবে? হিরো আলম হচ্ছে যে এলিট না, হিরো আলম শিক্ষিত না, সুতরাং তার বই লেখার অধিকার নাই। মুশতাক তিশার অসম রিলেশনশিপ, সুতরাং তাদের বই লেখার অধিকার নাই, এবং তাদের বইমেলায় যেয়ে ক্যাম্পেইন করার অধিকার নাই। যেহেতু ডক্টর সাবরিনা আলোচিত সমালোচিত একজন ব্যক্তি, সে যেহেতু ভিডিও করে, সে অনেক সাজগোজ করে, লাল লিপস্টিক দেয়, তাকে মানে সেক্সুয়ালাইজ করে মানুষ, তারপরে হচ্ছে সে হচ্ছে তোমার জেল বন্দিনী ছিলেন, তো সে কেন বই লিখবে? তাকে দেখবে যে তাকে ভীষণভাবে হেনস্থা করা হচ্ছে। এই যে মানুষগুলিকে যে হেনস্থা করা হচ্ছে, এই যে শুরু হয়েছিল, ওইটা নিয়ে কি কোনো ওই মব বন্ধের জন্য কি রাষ্ট্র কোনো ব্যবস্থা করেছিল? করেনি। সেটার কন্টিনিউশন কিন্তু এখন ভয়াবহ আকারে হচ্ছে। ওই সময় শিক্ষকরা বলো, বুদ্ধিজীবীরা বলো, এরকম যে তোমার ফেসবুক গ্রুপ বা ফেসবুকের যে সমস্ত আলোচনা হয়, যে সমস্ত প্ল্যাটফর্মে আমাদের মতো এরকম বড়, যেখানে ভিউ বেশি, এইসব মানুষ দেখবে এইগুলি নিয়ে খুব রসালো, এগুলির এগেনস্টে, মানে মুশতাক তিশা কেন বিয়ে করলো, সেটা কতখানি খারাপ ইয়েসের জন্য, তোমার জাতির জন্য, সমাজের জন্য, এবং যে ডিগবাজি দিয়েছে নায়ক আর কি, তোমার জায়েদ খান, সেটা নিয়ে তাদের আলোচনা। তারপরে তাদের আলোচনা হচ্ছে যে তোমার মামুন আর ব্লু ফেরি লায়লা, তারা অসম রিলেশনশিপ, 50 বছরের নারী কেন এত ছোট একটা ছেলেকে মানে হুক করেছে, সেটা নিয়ে তাদের বিশিষ্ট জ্ঞানীদের তুমি দেখবে যে সমালোচনায় তারা ফেটে পড়ছিল। কিন্তু যে জিনিসটা আমি হাইলাইট করেছিলাম বারবার, সেটা হচ্ছে মব, যে এই যে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এই যে আমি একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা দিচ্ছি মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ ওগুলি রেকর্ডেড আছে, ওই লাইভগুলি এখনো কিন্তু আছে এবং এখনো শুনে দেখতে পারো। সেখানে আমি বলেছিলাম যে এই যে অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা, অন্য আরেকজন মানুষ বই লিখবে না না লিখবে, সেই বইয়ের ক্যাম্পেইন সে করবে, সেই বইয়ের প্রচারণা সে কিভাবে করবে, সেটাকে পাবলিক মব ফর্ম করে সেখানে তাদেরকে ভুয়া বলে সেখান থেকে বইমেলা থেকে বিতাড়িত করা, তাদের উপরে সহিংস আচরণ করা, সেই জিনিসটা রাষ্ট্র কোনোভাবেই বন্ধ করে না। এবং ওই সময়টা তুমি যখন মানে মবকে
বন্ধ করবে না, আইনের প্রয়োগ নাই যে দেশে, যে দেশে এটা বলা হয় না যে ঠিক আছে মানে এই জিনিসটা কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। সে যদি হিরো আলম যদি বই লিখে কোনো দোষ করে থাকে তাহলে হিরো আলমকে আইন শাস্তি দিবে, বা আজকে যে ঘটনা, কালকে যে ঘটনা ঘটেছে, ভিপি নূর যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আইন তাকে ব্যবস্থা নিবে, দেশের আইন তাকে সঠিকভাবে বিচারিক প্রক্রিয়ায় তাকে সাজা দিবে। কিন্তু তাকে মেরে তাকে মানে রড দিয়ে গুতানো, মানে ইয়ে দিয়ে লাঠি দিয়ে গুতানো হয়েছে, তাকে নির্মমভাবে পেটানো হয়েছে। তাহলে এই যে তুমি যে দারুণ একটা কথা বলেছো যে মানে যখন আমরা মব ফর্ম করে এবং একটা প্ল্যান করে যখন যে আমরা আক্রমণ করি, তখন যেটা হয় যে আইন ওইখানে আর কাজ করে না, আইন ওখানে নির্লিপ্ত থাকে। কারণ কাকে ধরবে? কাউকে ধরছে না, কারো সাজা হচ্ছে না। তার মানে কি, তোমার কারো উপরে ব্যক্তিগত আক্রোশ থাকলেও তুমি যে আক্রমণ করতে পারছো এবং তাকে মানে মব ফর্ম করে তাকে মানে কিছু লোক নিয়ে তুমি মেরেও ফেলতে পারছো, এবং এই খুনের কিন্তু কোনো সাজা হচ্ছে না। তো এই যে মানে জুলুম করার যেই প্রবণতা, সেই প্রবণতাটাকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্র সেটাকে শক্ত হস্তে দমন করবে, সেটা যেহেতু করে নাই, এবং এখনকার যারা আছে তারা কি করছে, মবের নাম দিয়েছে প্রেশার গ্রুপ, এবং যেই এনসিপি যারা দেখেন এই যে একটু বলি আমি, যে প্রেশার গ্রুপ বলতেছে সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে এখন, সে কিন্তু একটা আমজনতা না, বা সে টক শো করে বেড়ায় এইরকম কেউ না। হ্যাঁ, সে খুবই গুরুত্বপূর্ণ একজন লোক এবং সে প্রেসের সামনে এই কথাটা বলছে। দেখেন এই যে মব করে যে ব্যক্তিগত সহিংসতার কারণে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, যে দলীয় রাজনৈতিক যে নেতাকর্মী আছে তাদের উপরে যে সহিংসতাগুলো হয়েছে, এগুলো সবগুলা মানে কোনোটাই মানে আনফরচুনেট কোনো মব তৈরি হয়েছে তারপরে তাকে হামলা করছে এরকম না। ওইখানে কোনো একজন টার্গেট করছে, সে ওইখানে গিয়ে বলছে যে সে অমুকের দোষর, তমুকের দোষর, সে অমুক করছে তমুক করছে, মানুষজন জড়ো হয়েছে এবং একটা মব তৈরি হওয়ার পরে তাকে পিটিয়ে মেরে ফেলছে। এরকম আমরা অসংখ্য ঘটনা দেখছি। তারপরে আপনি 5ই আগস্টের পর যখন মব খুব বেশি হচ্ছিল তখন দেখবেন সার্জিস আলম একটা বক্তব্য দিছিল যে মানে তার টার্গেট মানে কথাটা এরকম ছিল, মব মারানি মানে যে মব মারানি বলবে তারেও, মানে এইরকম একটা বক্তব্য দিছিল। তার মানে দেখেন যে সুশীলরাও, তোমার কি মনে আছে যে মবকে বলেছিল, যারা এখন এই টক শোতে মবের বিরোধিতা করছে, তোমার কি মনে আছে তারা বলছিল যে এরা হচ্ছে দীর্ঘদিনের পুষে রাখা কষ্ট, দীর্ঘদিনের পুষে রাখা যে শোষণ, হাসিনা যে শোষণ করেছে দীর্ঘ 17 বছর, সেটার যে বহিঃপ্রকাশ, সেটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এটা কিন্তু ওই যে 32 নম্বর ভাঙার পরেও সুশীলরাই একই কথা বলেছে। তাহলে তুমি কিভাবে এখন পর্যন্ত বলে, হ্যাঁ, তাহলে তো তোমার কিভাবে মব থামবে? মবকে তো উস্কে দিচ্ছে, মানে মব দিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করছে না কি করছে? রাষ্ট্রের এখন অবস্থা এতটাই খারাপ যে ল অ্যান্ড এনফোর্সমেন্ট তো কাজই হচ্ছে না, এবং এভাবে যদি দেশটা চলতে থাকে, এভাবে চলতে থাকলে এই দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা অত্যন্ত মুশকিল। মানে এই মব যে একটা সহিংসতা, সেটা পাবলিককে বোঝাতে হবে, আইনের শাসন প্রয়োগ করতে হবে, এবং আইন শুধুমাত্র ল অ্যান্ড এনফোর্সমেন্ট যারা শুধুমাত্র তাদের হাতে থাকবে। মানুষ যারা মব ফর্ম করে যখন একজনকে মারতে আসে বা একজনের উপরে সহিংস হয়, ওইটার যদি শক্ত ব্যবস্থা এখনো না নেয়, আমি বলে দিলাম যে এটার ফল ভয়াবহ হবে। কারণ এদেশ নিয়ে রাজনীতি হয়, এদেশ নিয়ে ব্যবসা হয়, এই মব একটা রাজনীতির অংশ, এই মব একটা ভয়াবহ ডার্ক রাজনীতির অংশ। এদেশের, আমি সবসময় একটা বলি, এদেশের রাজনীতিবিদরা, বুদ্ধিজীবীরা, এদেশের শিক্ষকরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির, এদের পাওয়ার চর্চা করার জন্য, ক্ষমতা চর্চার জন্য বিশৃঙ্খলা অত্যন্ত জরুরি। বিশৃঙ্খলা না হলে কিন্তু টক শো চলবে না তাদের, এটা তো বুঝো। বিশৃঙ্খলা নিয়ে তারা কথা বলতে যাবে, বিশৃঙ্খলা নিয়ে তারা ভীষণ বড় বড় সেমিনার করবে। তো এদেশে হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল দিয়ে ক্ষমতার চর্চা হয়, এবং তারাই দেখবে যে তাদের কথাবার্তা দ্বারা, এই যে মানে বললাম না তোমার, মানে 5ই আগস্টের পরে সকল বুদ্ধিজীবী যাদেরকে এখন টক শোতে দেখো, প্রত্যেকে বলেছে যে দীর্ঘদিনের পুষে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ। তাহলে তুমি যদি আহ্লাদ দাও, তুমি যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার জাস্টিফিকেশন তৈরি করে দাও, তাহলে তো সে আরো আহ্লাদ পাচ্ছে, সে তো প্রিভিলেজ পাচ্ছে, তুমি তো প্রিভিলেজ দিয়ে তাকে বাড়াচ্ছ। তাহলে আরেকটা কথা খুব বলা হয়েছে ওই একই সময়ে যে এই ধরনের কোনো বিপ্লব ঘটলে বা কোনো অভ্যুত্থান ঘটলে এইরকম হয়, এটা সব জায়গায় হয়, অমুক জায়গায় পরবর্তী, যেহেতু ফ্রেঞ্চ রেভলিউশনের পরে হয়েছে, রাশিয়ান রেভলিউশনের পরে হয়েছে বিপ্লব, পরবর্তী শুরুতে তো বিপ্লব বলা হতো জিনিসটাকে, পরবর্তীতে একাডেমিক ডিসকাশনের মাধ্যমে বের করা হলো যে না না না, এটা একটা গণ অভ্যুত্থান। তারপরে আরেক দল বলছে না, একটা বিশাল আকারের মব, মানে এক একজন একটা বলছে। যাই হোক, এখন এটা একটা গণ অভ্যুত্থান হিসেবে এস্টাবলিশ। একটা বিশাল গণ অভ্যুত্থানের পরে 3 দিন বাংলাদেশ রাষ্ট্রের কোনো ইয়ে ছিল না, বাংলাদেশের কোনো গভর্নমেন্ট ছিল না, সরকার ছিল না, তারপরেও বাংলাদেশ বিশাল মানে
বিশাল ব্রেভারি দেখিয়েছে। অন্য কোনো দেশ হলে কলাপস করতো, শেষ হয়ে যেত। সেক্ষেত্রে তো আমাদের কিছুই হয়নি। তুমি যখন এই কথাগুলি বলবে, ঠিক আছে বুঝলাম একাডেমিকলি বলতেছে বা পলিটিক্যালি, মানে যেই মানে আমরা যদি পলিটিক্সকে ওয়ার্ল্ড পলিটিক্স অ্যানালাইজ করি, প্রিভিয়াস পলিটিক্যাল হিস্ট্রি দেখি, ঠিক আছে ইটস ট্রু। ইট ডাজেন্ট মিন যে সেই জিনিসটাকে আমি বলবো বলে উস্কানি দেবো। এগুলি তো উস্কানিমূলক কথাবার্তা। কিছু কিছু কথা বলতে হয় না, কিছু কিছু কথা বলতে গেলে লাই পেয়ে যায়। এই জন্য কিছু কিছু কথা বলে উস্তাদ হইতে হয় না সবসময়। ঠিক আছে, এখন আমাদের সাথে একটা আব্দুল্লাহ ভাইয়ের কাছে আগে যাই, তারপর রেনেসা তো একটু মানে ওনার কথা একটু বেশি শুনবো। তো আব্দুল্লাহ ভাই, আমরা মব নিয়ে কথা বলছি, মব ভায়োলেন্স নিয়ে, যে কালকে অ্যাটাক করা হয়েছে। আশা করি ভালো আছেন। থ্যাংক ইউ, আপনি জয়েন করেছেন। ধন্যবাদ আপু, আমি আমাকে সুযোগ দিলেন। আমি আপু সারাদিনই অনেক পরিশ্রম করি। আমি ঢাকা থেকে নতুন একটা প্রজেক্টর আইছে আমাদের অফিসে, তাই সেটিং বিদ্যুৎ ছিল না সারাদিন, আমি সেটিং করে কেবলমাত্র লাগাই আপনার ছবি ভিডিও করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইছি। তো আপু এই যে মানে দেশের যে অবস্থা, তাতে করে দেশের যে শান্তি শৃঙ্খলা যে মানে যে আমরা যে আশা করতেছি, সামনে যে আশা করতেছি, এটা আমরা তো আশা করতে পারি না। তো আমরা সবসময় আমরা মানে সামাজিক মানুষ, আমি চাই সবসময় দেশে শান্তি বর্ষিত হোক। কেউ কারোর উপরে অসম্মান, কারোর উপরে ভায়োলেন্স হোক, আমি কখনোই আমার ব্যক্তিগতভাবে আমি কখনোই চাই না। কারোর প্রতি কোনো মানুষের প্রতি যে সম্মানবোধটুকু থাকবে, এটাই আমার মানে এটাই আছে আমার বড় কাম্য। দেশের আইন ব্যবস্থা যেন এই মানে প্রত্যেকটা নাগরিকের অধিকারটুকু যেন নিশ্চিত করে, এটুকু আমার দাবি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। তো রেনেসা, আপনি কেমন আছেন? আপনি এবারে একটু আনমিউট করে বলেন। আপনি তো দেখেছেন আমার মানে আমাদের আজকের টপিকটা মানে মব ভায়োলেন্স নিয়ে সবাই অতিষ্ঠ এবং ভীত। তা আপনি বলুন। জি আপু, আমাকে কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে বরাবরের মতো। স্পেশালি নাহিদ আপুকে অনেকদিন পর দেখলাম। আর আমাদের সাথে এসকে আব্দুল্লাহ আছেন, শিলা আছেন। খুবই ভালো লাগছে। এ নিউজ তবে আসলে ভালো থাকার উপায় আসলে থাকছে না। ভালো বেশিক্ষণ থাকা যাচ্ছে না দেশের যে পরিস্থিতি। যাই হোক, আসলে আমরা মবের বিভিন্ন আহ প্রকৃতি আমরা দেখেছি। আমরা 5 আগস্ট পূর্ববর্তী এক ধরনের মব দেখেছি, 5 আগস্টের সময় এক ধরনের দেখেছি, আবার 5 আগস্ট পরবর্তী এখন অন্য ধরনের মব দেখছি। তো আগে আমরা যেটা দেখেছি, যেমনটা আপনারা সবাই আলোচনা করছিলেন, যে ছেলে ধরা বলে একজন মাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এগুলো আমরা দেখেছি যে ভব শতাব্দীর উপর আক্রমণ করা হয়েছে, হিরো আলমের উপর আক্রমণ করা হয়েছে, আরো বহুজনের উপর আক্রমণ করা হয়েছে। আমি এখানে একটা ছোট গল্প বলতে চাই। সেটা আমি ক্লাস 1-এ আহ আমার আমার একজন বন্ধু, সে তালব্য শ লিখার সময় ২ টা এক উল্টা করে লিখত। তো সেটা এতবার করে বলছিল আমাদের টিচার, কিন্তু তবুও তার কোনো সংশোধন হচ্ছিল না এবং ১-২ টা পাশাপাশি থাকছিল না। তার তালব্য শ মূলত হচ্ছিল না। তখন সেইটা নিয়ে পাশের এক বন্ধুর সাথে সেখানে একটা মারামারিও বেঁধে যায় যে সে কেন টিচারের কথা শোনে না। এক পর্যায়ে আমাদের টিচার একটা গল্প বললেন যে একজন ছেলে আ তার মাকে খুশি করার জন্য, খুবই অভাবী পরিবার, মাকে খুশি করার জন্য আ পান্তা ভাত খাচ্ছে। তখন তার মা বলল যে একটু নুন হলে মন্দ হতো না। যেহেতু গ্রামের বাড়িতে মোটামুটি ওপেন কিচেন থাকে, সে অন্য বাড়ি থেকে একটু লবণ এনে তার মাকে দিল। পরবর্তী দিন দেখা গেল একটু মরিচ ভাজা দিল, আরেকদিন একটু পেঁয়াজ দিল, আরেকদিন তরকারি দিল। এরকম করতে, করতে মা কখনোই জানতে চাইল না যে তার ছেলে এটা কোত্থেকে পাচ্ছে বা এটার যোগানদাতা কে বা কোথা থেকে আসছে। একটা পর্যায়ে যেটা হলো যে ছেলে এত বড় প্রফেশনাল চোর হয়ে গেল এবং এক জায়গায় চুরি করতে গিয়ে ধরা খেলো। সেখান থেকে বেঁচে আসার জন্য সেই বাড়ির কর্তাকে খুন করলো। ছেলের ফাঁসির রায় হলো। তখন তাকে জানতে চাওয়া হলো যে তোমার শেষ ইচ্ছাটা কি? তখন বলা হলো, আমার মা আমাকে কখনোই আদর করেনি। আমি আমার মায়ের হাতটা একটু আমার গালে বুলাতে চাই। এবং সত্যিই মাকে আনা হলো। মায়ের সেই হাতটি ছেলে এত জোরে কামড় দিল যে মায়ের আঙ্গুলটা প্রায় ভেঙে গেল। এটার কারণ জানতে চাওয়ার সময় ছেলে বলল যে, শুরু একদম ১ম এ যদি আমার মা আমাকে শিখাতেন, সে সময় যদি প্রশ্রয় না দিয়ে মায়ের খাবারের সুবিধার্থে যদি আমাকে প্রশ্রয় না দিয়ে যদি বলা হতো যে এটা অন্যায়, তাহলে হয়তোবা আজ আজ আমাকে মৃত্যু অবধি আসতে হতো না। তা আমাদের দেশে যেটা হয়েছে যে পূর্ববর্তী যে মবগুলো আমরা দেখেছি, ওইখানে আমরা সবসময় দেখেছি যে কোনো কিছু ঘটলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা যেরকম হওয়া উচিত সেরকম আসলে হয় না। সেটা নিয়ে ২-১ দিন আলোচনা হয়, টকশো হয়, ফেসবুকে একটু মিমস শেয়ারিং হয়, একটু আলোচনা সমালোচনা সেগুলো হয়। তারপর অ্যাজ ইট ইজ সেটাই হয়ে থাকে। যেই লাউ সেই কদুই হয়ে যায়। এবং আ ৫ আগস্ট পরবর্তীতে আমরা দেখেছি যে মানুষ যত ধরনের আ যা করা যায় তাই করার চেষ্টা করেছে। সেটা রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, ধর্মীয় প্রেক্ষাপট বিষয় নিয়ে হোক, ব্যক্তিগত কোন্দল হোক, সবকিছুতেই তারা একটা লাগামহীনতার পরিচয় দিয়েছে এবং এটার একটা সুন্দর নাম হয়েছে যে আ মব জাস্টিস বা মব করা। তো সেদিক থেকে যদি বলি যে, যেমন আপনারা বলছিলেন যে অনেকে এটা ক্লেইম করছে দীর্ঘদিনে পুষে রাখা ক্ষোভ। এই কথাটা যখনই বলা হয় তখনই আমি এই কথাটার সাথে অনেক বেশি
পোষণ করি এই কারণে দীর্ঘদিনের ক্ষোভ পুষে রাখার মানে কি এই যে আমি আইন হাতে তুলে নিতে পারি? এবং এটার মাধ্যমে আরেকটা বিষয় বোঝা যায় যে আমি এই কাজটা করতে এটা পারি উস্কানি শুধুমাত্র উস্কানি দেয়া সুযোগের হচ্ছে অভাবে। হচ্ছে তো, মানে এটা তো একটা চরম উস্কানি দেওয়ার কথা, তাই না? জি, শুধু বা উস্কানি যে তাই নয়, অমুক আমি বলব যে এটা রেভলিউশনের পরে হচ্ছে অনুপ্রেরণা দেওয়া আমরাও হচ্ছে। করবো, একদম। বরঞ্চ আমি এই যে অমুক এবং অভ্যুত্থানের এবং পরে যেটা হচ্ছে হয়েছে, আমরাও করবো, কেন এটা না বলে এটা বলবো এটা যে বলার সাথে সাথে যেটা হয় কি আমরা মবকে, রাখবি। এইটা বলার সাথে সাথে মব যেটা করতে পারে এইটার হচ্ছে একটা লাইবিলিটি দেওয়া হয়, এটা বিচার হয়ে যায়, হ্যাঁ এটা মব করতেই পারে, এটা হইতেই পারে। একদম তাই। এটাকে মানে খুবই সেটাই। স্বাভাবিকীকরণ করা হচ্ছে। যে এটা হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো যেকোনো একটা গণ অভ্যুত্থান বলি বা যাই বলি না কেন, রাষ্ট্রীয় সরকারের পট পরিবর্তন হওয়ার পরে একটু এদিক সেদিক হতেই পারে। কিন্তু তাই বলে এটা তো ভ্যালিড হয়ে যায় না যে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। মানুষের রুলকে ভায়োলেট রেনেসা, করতে আমি পারবো। একটু অ্যাড করি যে ধরেন সরকার পরিবর্তন বা এইরকম একটা ভয়ঙ্কর রাজনৈতিক পরিবর্তন বা মানে গণঅভ্যুত্থানের পরে হবে, এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু ওই সময় কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলি ডিফারেন্টলি ইউজ করতে পারতো। ঠিক আছে, আমরা আইন নিজের হাতে তুলে নিব না, আমরা যাতে আইন নিজের হাতে তুলে না নেই এটা বারবার বারবার বলা উচিত ছিল না? কিন্তু সেটা না বলে তারা অনেক মানে অত্যাচারিত, তারা এটা সেটা এগুলির এক্সপ্লানেশন না দিতে গিয়ে এটাকে বন্ধ করার ব্যবস্থা কিন্তু করা হয়নি। আমার আমার ইয়েটা হচ্ছে, আমার যে অবজেকশন সেটা হচ্ছে এই জায়গায় যে লেজিটিমেসি জিনিসটাকে বারবার দেয়া। জি, কন্টিনিউ করেন। জি, একদম সেটাই। তো আ আ যে এটাকে বৈধতা দেওয়া এবং এটা যে খুব স্বাভাবিক বিষয় এবং এটা বহুদিন ধরে চলতে পারে এই ব্যাপারটাকে খুবই স্বাভাবিকীকরণ করার চেষ্টা করা হয়েছে এবং এখনো চলছে। আমরা রিসেন্টলি অনেকগুলো উদাহরণ দেখেছি। আ মব সৃষ্টি করে বিভিন্ন মানুষের উপর আক্রমণ। ইভেন নারীদের উপরে আমরা আ দেখেছি যে কিভাবে হামলা করা হয়েছে। তারপর যারা সংখ্যালঘু আছে তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় দেখা গেছে যে ধর্মের দোহাই দিয়েও অনেক ইনজাস্টিস করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় এটাকে খুব স্বাভাবিকভাবে দেখানো হয়েছে এবং একটা বিষয় আমার খুব অবাক লেগেছে যে বাংলাদেশের আ মানুষ এইটাতে মোটেও বিব্রত নয়, এমনকি তারা অবাকও নয়। তারা এটা নিয়ে কোনোভাবে মাথা ঘামাচ্ছে না। এটাকে খুবই ডাল ভাতের মতো মনে করছে। তার মানে এটা খুবই কাছের একটা উদাহরণ। আমাদের দেশের মানুষের যেই আ আ মনোবৃত্তি যদি বলি, তার খুবই কাছাকাছি পরিচিত একটা টার্ম, যেটা হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। যেমন আমরা দেখেছি যে কে বা কারা করেছে সেই ব্যাপারে আমি বলতে চাই না। আমরা দেখেছি যে একজন জীবন্ত মানুষকে কিভাবে পাথর দিয়ে আঘাত করে মারা হয়েছে। আমরা দেখেছি যে একজন নারীকে বাস স্ট্যান্ডে কিভাবে বস্ত্রহীন করে তাকে আঘাত করে তাকে আ ওই যে টেম্পো বলি আমরা, যে সেখান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে কিভাবে তাকে ইয়ে করা হয়েছে এবং সেটা কিন্তু সবাই উপভোগ করেছে। সুতরাং এই যে পাশবিক একটা আনন্দের চর্চা যেটা করা যেতে পারে, এই এইটা যে যখন পাশবিক একটুখানি আপনার সাথে অ্যাড করি, খুব দারুণ একটা পয়েন্ট এসছেন তো। এই যে পাশবিক আনন্দ ভোগ করার চেষ্টা বা ওই পাশবিকতাকে আনন্দে ফর্ম করা, এটা কিন্তু কনস্ট্রাক্টেড করা হয়েছে, এটাকে ফর্ম করে করা হয়েছে। যেমন ধরেন এদেশে মানুষ এতটাই সহিংস, মানে বাই নেচার সহিংস। আমি একটা কুকুরকে সেদিন রড দিয়ে একটা মহিলা পিটাচ্ছিল, একটা রড দিয়ে, একটা বাচ্চা একটা কুকুর। তো এখন এই যে পাশবিক কাজটা যে করা যায়, মানে এটা এটা অবিশ্বাস্য না? ধরেন বাচ্চারা কুকুরকে ঠেলাচ্ছে, মারছে, মানুষ গরম পানি দিচ্ছে, পুড়ে দিচ্ছে, তেল দিয়ে দিচ্ছে। এই পাশবিকতা কখনো বন্ধ করা হয় না এবং এরা স্লোলি পাশবিক হয়ে উঠেছে, কারণ পাশবিকতা তো আইনের মাধ্যমে বন্ধ করতে হয়, কিন্তু আইনের মাধ্যমে কি কোনো কিছু বন্ধ করা আছে? কমিউনিটির কি কোনো ইনিশিয়েটিভ আছে? প্রত্যেকটা ছোট ছোট কমিউনিটি নিয়ে একটা দেশকে কাজ করতে হয়। আপনি আপনার লোকাল কমিউনিটিকে, আপনার ওখানে অর্গানাইজার থাকবে, ওখানে ভলান্টিয়ার থাকবে, তারা ঠিক করে এভাবে, তাহলে তো সব কাজ রাষ্ট্রের করতে হয় না। সেরকম কি কিছু আছে? বরঞ্চ আপনাকে, আমি যদি কোথাও গিয়ে দাঁড়াই, আমার পোশাক নিয়ে খুব বিকৃত যখন মন্তব্য করবে, তখন আশেপাশের সবাই ওই যে বিকৃত মন্তব্যকারী তার সাপোর্ট নিবে। কেন? কারণ কি, কারণ হচ্ছে গিয়ে আমি যে পোশাক পরেছি সেটা তাদের পছন্দ না, কারণ হচ্ছে সেটা তাদের আইডিওলজির সাথে যায় না। সুতরাং আমাকে যে ব্যক্তি হ্যারাস করেছে সেটা জায়েজ এবং সেইটার লেজিটিমেসি আবার সবাই দিচ্ছে। এই হচ্ছে এদেশের মানুষের অবস্থা। এদেশের মানুষ, আপনি থুথু ফেলে নিচের দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন আরেকটা মানুষ এসে, আপনি কি দেখেন, আপনি যদি কথা বলবেন না, চুপচাপ থাকবেন, এরপর আরেকজন আসবে, সেও বলবে যে সেও দেখবেন যে ওই থুতুর দিকে তাকিয়ে আছে। এক সময় দেখবে ভিড় হয়ে গেছে, আপনি জিজ্ঞেস আরেকজনের সাথে, ভাই আপনারা কি দেখছেন, সে যে কি দেখছে এটা কেউ বলতে পারবে না, কিন্তু ওখানে তাকিয়ে তাকিয়ে দেখবে। এই হচ্ছে এদেশের মানুষের অবস্থা। একদম তাই আপু। এবং আপনার আপনার কথার সাথে এ ব্যাপারটা চলে আসলো। আমি কিছুদিন আগে দেখলাম একটি গর্ভবতী কুকুরকে আ আমার খুবই খারাপ লাগলো। কুকুরটিকে ১ম এ মুখ বেঁধে পেটানো হলো এবং তারপর কুকুরটিকে বালু খুঁড়ে জীবিত কবর দেওয়া হলো।
আমি আমার মানে আমি ভিডিওটা দেখে আমি আমার চোখে আমি পানি আমি ধরে রাখতে দেখতে পারিনি পারিনি, এবং আপনি যে জানেন যে যখন প্রাণীর প্রতি ওই যে সিরিয়াল কিলার যারা থাকে, সোশিওপ্যাথ বা সাইকোপ্যাথ, এরা এরা এদের প্রথম ভিকটিম হয় কিন্তু প্রাণী, বিড়াল, কুকুর। ওরা ওদেরকে মেরে ওরা প্রথমে বিকৃত আনন্দটা নেয়, রক্ত দেখে ওদের আনন্দ হয়, তারপরে ওরা মানুষ মারতে শুরু করে। তো এই যে জাতি, আপনি দেখবেন যে একটা জাতি কতটা ভালো, ওইটা ওইটা আপনি ওই অঞ্চলের প্রাণীদের মানে কমিউনিটি অ্যানিমালদের স্বাস্থ্য কেমন এবং তারা খাবার পায় কিনা, তাদের থাকার জায়গা আছে কিনা, এগুলি দেখে বুঝতে পারবেন। তো এদেশের মানুষের ভায়োলেন্স, আপনি এদেশের মানুষের প্রাণীর প্রতি অত্যাচার দেখলে বুঝতে পারবেন। এবং এরা প্রাণীর প্রতি এত সহিংস, ওই সহিংসতাটা কিন্তু মানুষের মাঝেও ট্রান্সফার করে। এবং দেখবেন যে বাবা মা বলে, এই কুকুরের কাছে যাবি না, কামড় দিবে, এই ওকে ধরবি না, আমার বাচ্চা বিড়াল ভয় পায়, ওই বাবা মাকেই আবার ওই বাচ্চা বড় হলে অ্যাবিউজ করে। এই সাইকেল চলতে থাকে, তারপর মানুষের সাথে বড় হলে করে। এটা তৈরি করা হয়, শেখানো হয়। এই জাতিকে সহিংস রাষ্ট্র শেখায়, ফ্যামিলি শেখায়, সমাজ শেখায়। একদম তাই। আমি আমি তারপর দেখলাম আপু যে কুকুরটিকে যখন কবর দেওয়া হলো, কুকুরটি তখনও জীবিত এবং কুকুরটি যে ভিতর থেকে স্ট্রাগল করছে বেরিয়ে আসার জন্য, বালুটা যে নড়ছে, আমার দেখে এতটাই খারাপ লাগলো। কয়েকটা বাচ্চা গিয়ে সেটার উপরে দাঁড়িয়ে থাকলো যেন কুকুরটা উঠতে না পারে। মানে বর্বরতার যত ধরনের উদাহরণ আছে সবকিছুই করতে পারে। এবং সবচাইতে অবাক হলাম, যেমন আমি খুব ছোটবেলা থেকেই দেখেছি যে কোরবানি করা আমি খুবই ভয় পেতাম, বা আমার ফ্যামিলির বাচ্চাদেরকেও দেখেছি যে ওরা ভয় পায়। কিন্তু আমি দেখেছি যে ওই বাচ্চাগুলোর মধ্যে একটুও কোথাও একটুখানি খারাপ লাগছে না বা তোমরা মেরো না, ওরা দেখছি যে ওরাও এটাকে উপভোগ করছে। ওরা গিয়ে বারবার কুকুরটাকে গিয়ে পাড়া দিচ্ছে, বারবার ইয়ে করছে। এটা কিন্তু একটা বড় ইঙ্গিত আমাদের দেয় যে এই আমাদের সমাজে বা আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে প্রত্যেকটা জায়গাতে যত শ্রেণীর মানুষ আছে সবার মধ্যেই, ম্যা- সবার মধ্যে বলতে ম্যাক্সিমাম মানুষের মধ্যেই এই যে যে মব ক্রেসিটা বা এই যে মবের যে টেন্ডেন্সিটা, ইন্টেনশনটা সবার মধ্যে এটা প্রকট থাক বা প্রচ্ছন্ন থাক, এরকম একটা ব্যাপার আছে। এবং রাষ্ট্র যখন এটার দরজাটাকে খুব ওপেন করে দেয়, যে সর্বোচ্চ কি হতে পারে, মানুষ আহ শাস্তিকে ভয় পায়, কিংবা মানুষ কারাগারকে ভয় পায়, বা মৃত্যুকে ভয় পায়, সেই জায়গাগুলোই যখন খুবই ইজি করে দেওয়া হয় যে ওখান থেকে কোনো ধরনের ব্যাপার আসবে না, যে আমার আমার অন্যায়ের যদি কোনো পানিশমেন্ট না হয় বা যদি কোনো স্ট্রিক্টনেস না থাকে, তাহলে তো অন্যায়টা খুবই ইজি হয়ে যাবে, ডাল ভাত হয়ে যাবে। এবং আমি যেটা মনে করি যে প্রত্যেকটা রাষ্ট্রের মানুষগুলো এরকম একজন সমাজ সংস্কারও এরকম একটা কথা বলেছেন যে দেশের মানুষগুলো যেমন হবে রাষ্ট্রও তেমন হবে। সম্ভবত এরকম একটা কিছু নাহিদ আপু শেয়ার করেছিলেন। তো মানুষ যেখানে মবটাকে খুবই ইজিলি নিচ্ছে, সেখানে রাষ্ট্রও বুঝে যাচ্ছে যে এদের এই টাইপের বানরের জন্য মবই হচ্ছে যে কলা। এবং সেটা দেখিয়েই রাষ্ট্র হচ্ছে যে তার যে আইডিওলজি আছে, তার যে চিন্তা ভাবনা কিংবা তার যে ফোকাস এই মুহূর্তে আছে সেদিকেই করছে। এবং কোথায় মব হচ্ছে, কোথায় কি করছে, কারণ সে তো, আপনারা যেমনটা বললেন যে অস্থিতিশীলতা হচ্ছে যে তাদের হাতিয়ার। স্থির পানির মধ্যে পানির গতিশীলতা বোঝা যায় না। সুতরাং অস্থিতিশীলতা যেহেতু তাদের হাতিয়ার, তারা রাষ্ট্রীয়ভাবে এটাকে সাপোর্ট করছে, রাষ্ট্রীয়ভাবে অ্যালাউ করছে, যেখানে যা খুশি তাই হতে পারে। এবং সেইটা এই যে মানুষের মধ্যে যে পাশবিক যে প্রবৃত্তিটা আছে মব করার, বা কিছু হলেই ব্যক্তিগত আক্রোশ হতে পারে, না, সামাজিক মানুষের মধ্যে রাজনৈতিক হতে আছে, পারে। আমি এটা বলবো না। এটা সায়েন্স, মানে সায়েন্টিফিক ডিটারমিনিজমের সবকিছু আমি বিশ্বাস করি না, না। আমি এই নরমালি এটা জিনিসটা বলছি না যে এই জেনারেলি মানুষ জিনিসটাকে এটা তৈরি পজিস করে, মানে আমি বলছি জেনারেলি বাংলাদেশে মানুষের মধ্যে প্র্যাকটিসের তৈরি মধ্যে করা ব্যাটার হয়। কারণে আছে। মানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি মানুষের সেটাই মধ্যে বলছি। ন্যাচারালি কি আছে না না আছে, আই এম ডাউটফুল অ্যাবাউট দ্যাট। কিন্তু যেটা হয় যে আমাদের দেশে তৈরি করা হয়, হ্যাঁ, মানুষকে ছোটবেলা থেকে সহিংস হিসেবে তৈরি করা হয়। যাই হোক রেনেসা, আমি কিন্তু লম্বা করব না, আমার আবার কালকে কাজ, আর্লি মর্নিং এ। আমি একটু সজলের কাছে যাই। সজল, ওয়েলকাম। ভালো আছেন নিশ্চয়ই? আপনি তো দেখেছেন আমরা মব নিয়ে কথা বলছি, তো আপনি একটু কাইন্ডলি বলেন। থ্যাংক ইউ ফর জয়নিং। শিওর আপু, আপনাকেও ধন্যবাদ। আমি এই যে শিলা আপু লিঙ্কটা দিল, And আমার হচ্ছে এখানে আমি আরেকটু আগে জয়েন করতাম, বাট আমার এখানে ইলেকট্রিসিটি একটু প্রবলেম করতেছে, যার কারণে আমি তখন জয়েন করতে পারিনি। ইনফ্যাক্ট এখন একটু সমস্যা আছে, আসছে যাচ্ছে। তো আপনারা একটা ভালো টপিক চুজ করছেন, এবং আমরা দেখলাম যে যারা খুব মব করতে পছন্দ করতো, মানে তাদের নিজেদের উপরেও আজকাল মানুষজন কিন্তু মানে আপনার তাদেরকেও আর পছন্দ করতেছে না, তারা আবার উল্টা মবের শিকার হইতেছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো মবের আপনি একসাথে আরেক এটা, শাখার উপর আক্রমণ করছে। হ্যাঁ, আপনি একদিকে মব তৈরি করতেন, এখন আরেক জায়গায় আরেকটা মব এসে আপনাকে আবার আক্রমণ করতেছে। বিষয়টা এরকম হয়ে গেছে এখন। আমি নাহিদ আপুর সঙ্গে এর আগে একটা লাইভে এটা নিয়ে কথা বলছিলাম যে আসলে সোশ্যাল কন্ট্রাক্ট এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একটা জায়গায় একটা সোসাইটিতে থাকি, আমাকে এটা এনশিওর করতে হবে যে আমি যখন বাইরে বের হচ্ছি, আরেকটা মানুষ আমি তার সঙ্গে মানে খুব মাখামাখি না করি, লিস্ট আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করবো না, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং এইটার উপরে কিন্তু হিউম্যান সোসাইটি টিকে আছে। আপনি যদি এই জিনিসটা রিমুভ করে ফেলেন, তাহলে মানে আপনার হচ্ছে একটা জঙ্গল আর একটা হিউম্যান সোসাইটির মধ্যে আসলে কোনো ডিফারেন্স থাকে না। এখন এটা হইতে পারে, ইভেন ধরেন আমি জানি যে একজন লোক আমার একটা ক্ষতি করছে, একজন লোক একটা অপরাধী, তখনও আমি নিজে তার কোনো ক্ষতি করতে যাব না। আমি যেটা করতে পারি, পুলিশে কল করতে পারি,
আমি আইনানুগ কি ব্যবস্থা নেওয়া যায় সেটা চেষ্টা করতে পারি, কিন্তু কখনোই আমি বা আরো 2 4 5 জন 10 জন একসঙ্গে করে আমি তাকে মারতে যাব না। এটা তো হিউম্যান সিভিলাইজেশন, হিউম্যান সোসাইটির কাজ হইতে পারে না। হ্যাঁ, এখন বাংলাদেশে এই যে আপনার 5ই অগাস্টের পরে যেটা হয়েছে এটা আসলে আনএক্সপেক্টেড, এটা কোনোভাবেই কাম্য না, কিন্তু এইরকমটা আসলে হওয়ারই কথা ছিল এই কারণে যে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা তো একদিক থেকে ইনঅ্যাক্টিভ, আরেকটা জায়গায় যে প্রবলেম সেটা হলো, ধরেন আপনি যদি ইভালুয়েশনের কথা চিন্তা করেন, আমরা হিউম্যান ইভালুয়েশন, আমরা তো আসলে হিউম্যান না, আমরা একদম খুবই গোড়া থেকে, ধরেন আমরা একটা এককোষী প্রাণী থেকে আস্তে 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 আমরা তো কোনো একটা সময়, ধরেন আমরা প্রাইমেটের আগের অংশে ছিলাম, তারপর প্রাইমেট হইছি, ইভেন আমরা হোমোসেপিয়েন্স ছাড়া আপনার হচ্ছে মানে হোমোসেপিয়েন্স এর খুব কাছাকাছি যারা আছে, হোমিনিডেই এর অংশ হিসেবে যারা যারা আছে, প্রাণীগুলো কিন্তু গোষ্ঠীগত ভাবে বসবাস করে, এবং তারা হচ্ছে কাইন্ড অফ এটা যদিও কে কোন এলাকাটা দখল করবে, কে কোন খাবারটা দখল করবে, কে কোন নারীকে দখল করবে, এই ধরনের একটা প্রতিযোগিতার মধ্যে তারা মানে পুরাটা সময় তারা কিন্তু এই ধরনের একটা প্রতিযোগিতার মধ্যেই থাকে। এখন আমাদের প্রত্যেকের ভেতরেই, যেহেতু আমরা থ্রু একটা ইভ্যালুয়েশনের ভেতর দিয়ে আসছি, খুব বেশি বিপদে পড়লে বা খুব বেশি, ধরেন এই যে আমাদের শরীরে খুব, আমরা যখন খুব ভয় পাই তখন যে লোমটা দাঁড়ায় যায় শরীরের, ওইটা আসলে কেন হয়, মানে সজারুর লোম যখন দাঁড়ায় তখন সেটা মানা যায় যে তার একটা স্ট্রং জিনিস, এটা আমাদেরটা কেন দাঁড়ায়, আমাদের লোম দাঁড়ায় যেতেছে বিকজ মানে আমরা তো আসলে ইভলভ হইছি, আমরা অনেক ইভালুয়েশনের অনেক কিছু আমরা আসলে ছেড়ে আসতে পারি নাই, যার কারণে আমরা যখন একটা বিপদে পড়ি আমাদের ভেতর থেকে আমাদের এমন একটা রূপ বের হয়ে আসে যেটা একটা সভ্য, একটা কি বলে, একটা ভালো সোসাইটিতে এই রূপটা প্রকাশ পাইতে পারে না, এইরকম একটা রূপ আমাদের মধ্যে প্রকাশ পায়। এখন যে কোনো কারণেই হোক, যে কোনো কারণ না, আসলে স্পেসিফিক কারণ তো আছে। এখন আমি যদি ওইভাবে কারণ বলতে চাই তাহলে তো এটা অনেক আলাদা করে একটা এপিসোড করতে হবে, বাট আমি যদি বলি মোটা দাগে আমাদের কারণটা কি, কারণ হচ্ছে যে আমরা এমন একটা সোসাইটি আপনি চাইলে থ্রুআউট দ্য আরেকটা টাইম ডেভেলপ। এপিসোড করতে পারি, এটা নিয়ে অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা করবো না কোনো একদিন। যেটা হয় যে আমরা আমাদের এই যে এতদিন তো ডেমোক্রেসি ছিল না, তারপরে যে ওয়েতে আমরা ডেমোক্রেসি কায়েম করার চেষ্টা করতেছি, খুবই জঘন্য, খুবই বাজে, এই ওয়েতে ডেমোক্রেসি জীবনও হবে না, বাট আমরা মনে করতেছি আর কি যে এটা বোধহয় ডেমোক্রেসি, মানে যে আমি জাতীয় পার্টি কোনো একটা সময় আমার বিপক্ষে ছিল, এখন আমি তার অফিস গিয়ে ভাঙচুর করবো, এটাই আমি মনে করতেছি যে ডেমোক্রেসি। এটা তো ডেমোক্রেসি না, এটা হচ্ছে আপনার যেটাকে এটা হচ্ছে মব। মবক্রেসি মানে ডেমোক্রেসি, হ্যাঁ, লুপ হোল গুলি যখন আমরা পড়াই ক্লাসে যে ডেমোক্রেসির প্রবলেম কি, তো ডেমোক্রেসি যখন মানে আমাদের রাষ্ট্রের মতো রাষ্ট্রে ডেমোক্রেসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়, তখন মানুষ ডেমোক্রেসির লিমিটটা বোঝে না, মানুষ যখন ডেমোক্রেসির লিমিটটা না বোঝে ওইটা মবক্রেসি হয়ে যায়, মানে স্বাধীনতার ডেফিনেশন যখন মনে করে যা ইচ্ছা তাই করা, তখন কিন্তু ওইটা মবক্রেসি হয়ে যায় আর কি, মবতন্ত্র। এক্স্যাক্টলি। এবং আরেকটা ব্যাপার কি জানেন, মানে রাষ্ট্র কিন্তু অনেকগুলা প্রতিষ্ঠানের সমষ্টি। হ্যাঁ, এইখানে আপনার ধরেন আইন যে প্রণয়ন করে সে কিন্তু আইনকে এক্সিকিউট করতে পারে না। আবার দেখেন যে এক্সিকিউট করতে যায়, ধরেন পুলিশ, সে যখন একজন আসামিকে ফাঁসি দিতে যায় তখন কিন্তু আপনার হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটের যে উপস্থিতি লাগে ওই জায়গায়, হ্যাঁ, মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের একটা ইয়ে লাগে। তো এখন আপনার ধরেন আপনি একটা লোককে মানে ক্যাপিটাল পানিশমেন্ট দিবেন তার একটা অপরাধের জন্য, আপনি কিন্তু চাইলে, আমিও দেখছি, ধরেন ফর এক্সাম্পল একটা সিসিটিভি ক্যামেরার মধ্যে আমি দেখলাম যে একটা লোক আরেকটা লোককে খুন করছে, মিস্টার এক্স মিস্টার ওয়াই কে খুন করছে। এখন আমি যদি চাই, মানে আপনি কি চাইলেই মানে সে তার নিজেকে ডিফেন্ড করতে পারবে না, ওই অবস্থায় তাকে ডিরেক্ট ফাঁসিতে ঝুলাই দিতে পারবেন? আপনি জানেন সিসিটিভি ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে, বাট তারপরেও তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে, মানে বিচার বিভাগ আছে, তাকে যেতে হবে, একটা হ্যাঁ বিচারিক প্রসেস তাকে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, ধরেন তাকে গ্রেফতার করে কে? পুলিশ। বাট পুলিশ কিন্তু তার বিচার করতে পারে না, পুলিশ হয়তো তদন্ত করতে পারে, তার বিচার করে হচ্ছে বিচার বিভাগ। বিচার করার পরে তাকে ধরেন তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে, ওই ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু আবার বিচারক দেয় না, বিচার বিভাগ দেয় না, সেটা দেয় হচ্ছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ। হ্যাঁ, তো অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমার মানে আইন বিভাগ আছে, শাসন বিভাগ আছে, বিচার বিভাগ আছে। আপনি যদি এই প্রত্যেকটা জিনিসকে একসঙ্গে কাজ না করো, ওইটাকে অ্যাকচুয়ালি ডেমোক্রেসি বলে না। আমি আমি একটা জায়গায় একটা দাবি নিয়ে গিয়ে শাহবাগ দখল করবো, এইটা হচ্ছে আমার ডেমোক্রেসি, এটা ডেমোক্রেসি না। না আর ডেমোক্রেসি আমাদের তো যে বাংলাদেশে কোনোদিন ছিল না, এখনো ফুল অলিগার্কি আর কি, আপনার অলিগার্করা হচ্ছে এদেশে শাসন করে আর কি, একটা শ্রেণীর এলিটরা। এক্স্যাক্টলি, এবং এটার পরিণতি ভয়ঙ্কর হইতে বাধ্য, মানে অলরেডি তো হয়ে গেছে, আমরা তো দেখছি। আর আপনার হলো আরেকটা জিনিস যেটা বললাম যে আমাদের যে প্রিমিটিভ একটা নেচার আছে, মানে এটা যখন খুব বিপদে পড়ে তখন ওই জিনিস আমার মধ্যে চলে আসে, আমি যখন খুব বিপদের মধ্যে পড়বো তখন আমার মধ্যে ওই জিনিসটা আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা রাষ্ট্র কি পরিমাণ খারাপ জায়গায় গেছে
যে প্রত্যেকটা মানুষের ভেতর থেকে এই জিনিসটা বের হয়ে আসতেছে। আপনি আপনার লাইফে ২, ৪, ৫ বার খুব বিপদে পড়লে আপনার মধ্যে থেকে প্রিমিটিভ নেচারটা বের হয়ে আসতে পারে, এটা খুবই স্বাভাবিক। একটা সোসাইটিতে যদি ২০০ জন থাকে তার মধ্যে একজনের এটা হইতে পারে, ওয়ান্স ইন আ লাইফ টাইম, টুয়াইস ইন আ লাইফ টাইম। বাট আপনি দেখেন প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত উত্তেজিত, প্রতিনিয়ত গালাগাল করতেছে, প্রতিনিয়ত এ ওকে ধরতে যায়, এ ওকে মারতে যায়। আমরা আসলে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আজকে আপু। এখন আমি এটার মধ্যে আমি কাকে দায় দিব? সবাই দায়ী, আমিও দায়ী। আসলে কোনো সলিউশন নাই, কিচ্ছু নাই। সবচেয়ে বড় কথা হলো, এখন আমার কাছে যেটা মনে হয় যে আমি জানি না পরবর্তীতে কারা ক্ষমতায় আসবে, দেশের পলিটিক্যাল সিচুয়েশন কোন দিকে যাবে। বাট হাসিনার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল যে গত ১৫ বছরে সে যেটা করছে, মৌলবাদীদের সঙ্গে যখনই মৌলবাদীরা মাথা চাড়া দিয়ে উঠতো, উনি করতে ওদেরকে একটা অ্যাডভান্টেজ দিয়ে ওদের সঙ্গে আপোষ করার চেষ্টা করতো, ওদেরকে একটা অ্যাডভান্টেজ দিয়ে ওদের সঙ্গে আপোষ করার চেষ্টা করতো। ও কিন্তু এটা কখনো করে নাই যে মৌলবাদের যে জায়গাটা থেকে শুরু সব হয়, মেনে নিয়েছে, মানে হ্যাঁ, কম্প্রোমাইজ করতে বারবার। কম্প্রোমাইজ করতো, কম্প্রোমাইজ করতো, এবং কম্প্রোমাইজ এবং করতো। এবং আপনার কি মনে আছে, আমি শুরু থেকে বলেছি, আপনার মনে হয় খেয়াল নাই, যে গত বছর বইমেলায় ওই যে তিশা মুশতাক, তারপরে হিরো আলম, তারপরে নায়ক হচ্ছে আপনার ওই কি যেন নাম, সালমান একটু আগে মুক্তাদির, বললাম, না ওই যে ওই দিগবাজি দেওয়া নায়ক, ওই যে ও আচ্ছা, জাহেদ খান, জায়েদ জাহেদ খান। খান, এদের বিরুদ্ধে যে মব গুলি হয়েছে, তখন কিন্তু সিরিয়াস টাইপের মব হয়েছে, ভুয়া ভুয়া, এটা কিন্তু তখন থেকে শুরু হয়ে গেছে। তখন কিন্তু এটাকে দমন করা হয় নাই। তখন থেকে যে মব আইনকে হাতে নেওয়া যায় এবং তারা যে বিচার করতে পারে, হিরো আলম কেন বই লিখতে পারবে, বই কেন লিখলো, সেটা প্রচার কেন করলো, এটাকে স্টপ যে করা যায়, এটা কিন্তু শুরু হয়ে গেছে। তখন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, সেটার ফল দেখেন। মব কালচার কিন্তু আওয়ামী লীগ নিজেদের সুবিধার্থে প্রথমে ব্যবহার করতো। করতো কি জানেন? মানে ধরেন যে হিরো আলমের সঙ্গে আওয়ামী লীগের সমস্যা কখন শুরু হলো, যখন ওই যে ইলেকশন করলো এবং পরবর্তীতে দেখা গেলো যে মানে মানুষ তখন আওয়ামী লীগের উপর এত বিরক্ত ছিল, আওয়ামী লীগ হিরো আলমকেও ফাইট করতে পারে নাই। হিরো আলমের বিরুদ্ধে গিয়েও মানে ওকে মামলা দিতে হয়েছে, ওকে জেলে নিতে হয়েছে। হিরো আলমের মতো একটা লোক এত জঘন্য অবস্থায় গেছে। তো ও করতো কি, মানে ধরেন মবের ব্যাপারটা হয় কি অনেক সোসাইটিতে, এটা যে আপনি শুধু বাংলাদেশ বা এরকম না, অন্য কোন দেশে গেলেও 10টা 5টা মানুষ একসঙ্গে, যে আমরা বললাম না আমরা তো একসময় জঙ্গলে থাকতাম, আমরা কিন্তু এরকম না যে আমি আইন আদালতের কাছে বিচার নিয়ে যেতে পারতাম, আমি সরকারের কাছে যেতে পারতাম, এইরকম সিস্টেম মধ্যে আমরা আসছি গত 200 বছর। তার আগে আমরা পৃথিবীতে মানুষ আছে তো 2 লাখ বছর ধরে, ওই পুরাটা টাইম কি করতো, 5 জন 10 জন করে গ্রুপ করতো, আমরা হচ্ছে একটা ট্রাইবের ভেতরে থাকতাম। এখন এই ট্রাইব ওই ট্রাইবকে মারতে পারলে, ওই ট্রাইবকে আমার ভালো লাগতেছে না, আমি যদি তাকে ধরে একটু সাইজ করতে পারি, এইটার যে একটা পাশবিক আনন্দ, মানে এটা সভ্য সোসাইটিতে চলে না, কিন্তু আমাদের জিনের মধ্যে রয়ে গেছে। এখন অন্যান্য দেশে এটা কন্ট্রোলে রাখা হয়, এটা মানুষজনকে বোঝানো হয়, শিক্ষিত করা হয়। আমাদের দেশে কি করা হয়, যখন আমার পক্ষে মবটা কাজ করে আমি এটাকে প্রশ্রয় দিই, দিয়ে একদিন যে ওভার দ্য টাইম এটা আমাকেই ব্যাকফায়ার করবে। সজল, সায়েন্টিফিক ডিটারমিনিজম যেটা, সেটা কিন্তু আমি ফুল সব থিওরিগুলি আমি বিশ্বাস করি না, এবং সব থিওরিগুলি আমি অ্যাকসেপ্ট করি না। হ্যাঁ, হিউম্যান আচ্ছা, সোশ্যাল বিং, জিনের মধ্যে এই ভায়োলেন্স কতদূর আছে, তা আমরা যদি অ্যানিমাল পপুলেশনও দেখি, ওরা গ্যাং আপ করে না, কিন্তু ওরা গ্যাং আপ করে আক্রমণ করে না। সুতরাং এটা কতখানি সত্য, মানে সায়েন্স তো কিভাবে ইভলভ করেছে, আমরা সোশিওলজিতে, মানে আমরা যখন পড়াই তখন কিন্তু ভিন্নভাবে পড়াই ব্যাপারটা, আমরা কিন্তু এইভাবে পড়াই না। আচ্ছা, না আমি ডেফিনেটলি, আমি যে আপনার সঙ্গে কথা বলতে পছন্দ করি, এটার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে এটা, যে আমি ধরেন একটা দিক থেকে দেখি, পরে যখন আপনি অন্যভাবে আমাকে জিনিসটা বোঝান, তখন আমার কাছে মনে হয় যে না, আচ্ছা আমার এইভাবে চিন্তা করা উচিত ছিল। হ্যাঁ, মানে জিনিসটা এরকম, আমি আপনাকে বলি। সায়েন্টিফিক ডিটারমিনিজমটা আসছে ফুললি হচ্ছে আপনার এনিমাল পপুলেশনকে স্টাডি করে। তো আমরা লিটারেচার বা সোশিওলজি, অ্যানথ্রোপোলজি যারা পড়ায়, আপনি এইগুলি যদি দেখেন, তাহলে দেখবেন যে ওই যে পশুদেরও কিন্তু কোনো গ্যাং আপ করে আরেকজনকে আক্রমণ করার টেন্ডেন্সিটা নাই, ওরা খুব সার্ভাইভাল মুডে থাকে। তো আমি তো প্রি হিস্টোরি একদম খুব থরলি পড়াতে হয় আমার, তো আপনি নো ম্যাথস, তাদের জীবন ব্যবস্থা, এগুলি খুব বেশি পড়াতে হয়। তো ওই সময় যদি আমরা ফিরে যাই, তাহলে ওরা কিন্তু নো ম্যাথস যারা ছিল, হান্টার গ্যাদারার সোসাইটি, ওরা অনেক বেশি সার্ভাইভাল মুডে ছিল। এবং মানে প্রস্তর যুগ যেটাকে বলা হয়, যে প্যালিওলিথিক পিরিয়ড তো সবচেয়ে লম্বা পিরিয়ড ছিল। ওই যুগে মানুষ কিন্তু এক জায়গায় হিউম্যান সেটেলমেন্ট ছিল না, গুহার মধ্যে থাকতো। তো ওই সময় নিয়ে যখন আমরা খুব ডিপ ডিসকাস করি এবং আমাদের বাচ্চাদের প্রজেক্ট করতে দেই, তখন ওরা যখন প্রেজেন্টেশন করে, ওইগুলির যে ব্রেকডাউন করে, ওটাতে উঠে আসে যে ওই সময় কি আসলেই তারা এটা করতে পারতো কিনা। বরঞ্চ লজিক্যালি আমরা যদি সায়েন্টিফিক ডিটারমিনিজমটাকে দূরে ফেলে দেখি, লজিকলি হিউম্যান বিং এই পর্যায়ে এসছে হচ্ছে তারা সার্ভাইভ করতে পেরেছে, যে তারা গ্রুপে যত বেশি থাকতে পেরেছে, যত বেশি সৌহার্দ্যপূর্ণ ভাবে থেকেছে, সে থাকতে পেরেছে। যেই মানে গ্রুপ ত্যাগ করেছে, সেই কিন্তু মারা গেছে বন্য প্রাণীর হাতে। তো আমার কাছে ওই যুক্তিটা অনেক বেশি আপনার স্ট্রং মনে হয়, রাদার দেন যে আমাদের জিনের মধ্যে ভায়োলেন্স আছে। হ্যাঁ, না ভায়োলেন্স আপু, জিনিসটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপু বলেন।
সরি মানে আমাদের আমি ফুড, বলছি খাদ্য বস্ত্র বাসস্থান, যেটা যে আমরা যে ওই যে ধরেন একটা প্রাণীকে মেরে খাচ্ছি, বা একটা প্রাণী আরেকটা প্রাণীকে মেরে খাচ্ছে, এই যে ভায়োলেন্স গুলি সেটা পেট পূজার জন্য, মানে আমাদের ক্ষুধা নিবারণের জন্য, ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে তখন ভায়োলেন্স তৈরি হয় না। ভায়োলেন্সটা তৈরি হয়েছে এগ্রিকালচার রেভলিউশনের পরে, যে এগ্রিকালচার রেভলিউশনের সময় যখন হিউম্যান সেটেলমেন্ট এক জায়গায়, মানে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে তখন। কিন্তু তার আগের যে জেনেটিক ইনফ্লুয়েন্স, ওইটাকে যদি ধরি যে আমাদের একেবারে সেই পূর্বতন যে হিউম্যান স্পিসিস গুলি, তাহলে কিন্তু আমরা ওই লেভেলের ভায়োলেন্স দেখতে পাই কিনা আই এম ডাউটফুল, এই আর কি। আচ্ছা, এই বিষয়ে আমার একটা ছোট মতামত আছে, কেমন আমি ভুল হইতে পারি, বাট আমি যত পড়ি বা পড়াশোনা ছিল সেটা হচ্ছে, দেখেন নিয়ান্ডারথালরা নাই, হোমো ডানিসোভান্সরা নাই, হোমো ইরেক্টাসরা নাই। এখন আমরা হচ্ছি, মানে ওরা যে পরিমাণ টুলস ইউজ করার যে সামর্থ্যটা ছিল, এটা কিন্তু শুধু মানুষের একার না, হোমোসেপিয়েন্সের একার না, নিয়ান্ডারথালদের ছিল, তারপর হচ্ছে আপনার হোমো ডানিসোভান্সদের ছিল, হোমো ইরেক্টাসদের ছিল। এই প্রাণীগুলি যে নাই, এদেরকে কিন্তু অন্য প্রাণী পৃথিবী থেকে সরায় নাই। আমরা হিউম্যানস হোমোসেপিয়েন্সদেরকে পৃথিবী থেকে সরাই, মানে বেসড অন এভিডেন্স। আমি যে আজকে তো এটা, মানে আমি যে এইভাবে কথা বলতে আমি জানতাম, যখন আমি বইয়ের রেফারেন্স আমি আনতে পারি, কেমন না না, সেটা বিষয়টা অবশ্যই এরকম যে হিউম্যানে অন্য ভায়োলেন্স প্রাণীর করছে। সঙ্গে মানুষের, হ্যাঁ না, That's অন্য that's প্রাণীর সঙ্গে মানুষের একটা পার্থক্য আছে। মানুষের পার্থক্যটা কোথায়? মানে আমরা যখন সার্ভাইভের জায়গাটা আমাদের, একটা সিংহ, একটা বাঘ, হরিণ হয়তো গ্রুপের মধ্যে থাকলে ভালো থাকে, একা সার্ভাইভ করতে পারে। হিউম্যান হচ্ছে অনলি স্পিসিস যে হচ্ছে আসলে একা তার পক্ষে সার্ভাইভ করা, হ্যাঁ, বাট একা সার্ভাইভ করা সম্ভব না, এটা অন্য একটা প্রবলেম আমাদের। এটা কি বলবো? যে আমার ধরেন একটা হরিণ, একটা বাঘ, আপনার মানে সজলের সজলের লাইনটা খুব আর কি ইন্টারাপ্ট করছে। আমার মনে হয় আমরা পরবর্তীতে আবার ওই যে মানে হিউম্যান ভায়োলেন্স কি আসলে জেনেটিক কিনা, এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলতে পারি আর কি। তো কিন্তু আমি ওই যে এই জিনিসটাও কিন্তু, আচ্ছা শিলা তোমার মিউট করতে হবে না, মানে আচ্ছা হ্যাঁ, সজল আবার চলে আসছে। সজলের লাইনটা আজকে খুবই আনক্লিয়ার। যাই হোক আপা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু আমাদের টপিক হচ্ছে মব নিয়ে এবং আমরা একটা দীর্ঘ সময় এই লাইভটাকে কন্টিনিউ করতেছি, আমার কাছে মনে হয় যে সজল ভাই মব নিয়ে যদি কোনো কিছু বলতে চাই, এটা বলে আমাদের লাইভটা এন্ড করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, সজল ভাই। আমি সেটাই করতেছি। তো ওই জায়গাটায় হ্যাঁ হ্যাঁ শিওর, আমার কথা তো শোনা যাচ্ছে না? কথা জি শোনা জি, যাচ্ছে? সজল শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের যে আমাদের একটা প্রবলেম কি, যে যেহেতু আমরা ওই যে দলবদ্ধভাবে থাকতাম এবং আমাকে আক্রমণ করতো আরেকটা দল, যে হয়তো আমার থেকে আলাদা, মানে কৃষক তো খুব ভালো কিছু না, but কৃষি বিপ্লব জয়ী হলো। আমি অন্য কোনো এটা আলোচনা করবো, তখন আমি আমি আশা করছি যেগুলো বুঝাইতে পারবো। এখন যাই হোক, এটা তো আমাদের হিউম্যান ইনস্টিংক্ট, বেসিক ইনস্টিংক্টে অনেক কিছুই হয়। অনেক সুন্দরী মেয়ে দেখলে আমার অনেক খুব, মানে অনেক কিছু মন চায় আর কি, হ্যাঁ, এজ এ একটা ছেলে মানুষ হিসেবে। বাট আমি তো সেটা আলটিমেটলি সেটা করতে পারি না। দোকান ভর্তি অনেক খাবার দাবার আছে, আমি তো গিয়ে দোকান লুটপাট করতে পারি না, বা পাঁচজন একসঙ্গে নিয়ে গিয়ে তো আমি লুটপাট করতে পারি না। এইটা তো হিউম্যান নেচার হইতে পারে না। সো আমরা একটা ইনহিউম্যানিক টাইমে বাংলাদেশে বসবাস করতেছি কিন্তু আমার কিন্তু এখন। কোনো অ্যানিমাল দেখলে লাথি মারতে ইচ্ছে করে না, আদর করতে ইচ্ছে করে। হ্যাঁ, তাই তো হওয়া উচিত। মানে দেখেন আমাদের সিচুয়েশনটা বাঙালি কোথায় লাথি গেছে। মারে কেন? আমি আমি সোশ্যাল কনস্ট্রাকশন এটা না না, বুঝাইতে চাইছি। দিস ইজ সোশ্যাল হ্যাঁ না, কনস্ট্রাকশন। আমি এইটা 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 ভায়োলেন্স আমার এইটা মতে আমারও সোশ্যাল বোধগম্য কনস্ট্রাকশন। না, এইটা আমারও বুঝছেন? বোধগম্য না। যার ধরেন ধরেন আমরা তো ভায়োলেন্স ইজ আমরা তো সোশ্যাল কনস্ট্রাকশন, সেটা আমি প্রমাণ করে দিতে পারি আপনাকে একদম। আমি আপনার সাথে এই হ্যাঁ টপিকে পারেন। আমরা আরেকটি করতে পারি পরবর্তীতে। শিওর শিওর, আমি জাস্ট আপু একটা কথা বলি, সেটা হচ্ছে এইটা খুবই ইউনিক একটা কেস। সেটা হচ্ছে দেখেন, আমরা পৃথিবী থেকে নিয়ান্ডারথালদেরকে নাই করে দিছি, বাট আমরা তো শিম্পাঞ্জিকে করি নাই, আমরা তো গরিলাকে করি না, নাই। এখন আমরা এখন ওই নিয়ান্ডারথালকে করছি বিকজ আমি বলি বিকজ ডাইনোসর কি আমরা নাই করছি? না, তাহলে একটু আপু আমি ডাইনোসর একটু গুলো শেষ তো করে, তাহলে আমরা আপনি যেটা নাই বুঝবেন করি নাই, কিন্তু আমি আমরা কেন। আমরা যে আমাদের নাই করছি এটাও একটা হাইপোথেসিস। না, আমি শেষ করি আপু, এটা আমি শেষ করলে আপনি বুঝবেন। সেটা হচ্ছে নিয়ান্ডারথালরা আমাদের অস্তিত্বের জন্য থ্রেট ছিল, এই জন্য আমরা করছি। বাট বিড়াল কি আমাদের অস্তিত্বের জন্য থ্রেট? মানে আমরা বাঙালি এত নিচে নামছি, উই আর নট হিউম্যান এনিমোর। মানুষ মানুষ যাকে থ্রেট মনে করে তার বিরুদ্ধে আক্রমণ করে। হ্যাঁ, আওয়ামী লীগকে আমি থ্রেট মনে করি বা বিএনপিকে আমি থ্রেট মনে করি, তারাই আক্রমণ করতে পারি। বাট আমি একটা বিড়াল কেন, বিড়াল কেমনে আমার সার্ভাইভালের জন্য হুমকি হইতে পারে? এর মানে হচ্ছে আমার আমি মেন্টালি আসলে সুস্থ নাই, মানে বাংলাদেশের অধিকাংশ মানুষ মেন্টালি আসলে সুস্থ নাই।
আমি আপনাকে এত কথা বলার সারমর্ম হচ্ছে এইটা বাংলাদেশের যে মানুষকে এইভাবে তৈরি করা হচ্ছে। কাইন্ডনেস হচ্ছে কন্টেজিয়াস। কাইন্ডনেস হচ্ছে আমাকে দেখে আরেকজন শিখবে, আরেকজনকে দেখে আরেকজন শিখবে। এটা শেখা আমি আমার মেয়ের কাছ থেকে শিখেছি এই কাইন্ডনেস, প্রাণ প্রকৃতির প্রতি। এটা হচ্ছে ছোটবেলা থেকে একটা সমাজ সংসার যেভাবে শিখায় সেভাবে হয়। এটা ব্লাডে, এটা হলো আমরা যদি ওই জায়গাটায় যাই যে হিউম্যান বিং হচ্ছে জেনেটিক্যালি এরকম, এটাও কিন্তু একটা জাস্টিফিকেশন তৈরি করে যে ঠিক আছে এটা আমাদের আছে। যেমন রেপের আপনার ইভলিউশনারি থিওরি অফ রেপ কি বলে যে প্রাণীকুলে রেপ আছে, এই জন্য মানুষও রেপ করে। এই জন্য না এই জায়গাগুলি থেকে আমি এই জায়গাগুলিতে যাইতে রাজি না, যে কোনো জাস্টিফিকেশন না দিয়ে যে এইটা আমরা সোশ্যাল অ্যানিমাল, আমি একটা প্রাণীকে লাথি দিব না, পিটাবো না, গরম পানি দিব না গায়ে, মেরে ফেলবো না, একটা প্রেগনেন্ট বিড়ালকে, একটা প্রেগনেন্ট কুকুরকে গলায় রশি বেঁধে উঠিয়ে পিটাবো না। এইটা সামাজিক নির্মাণ, এটাই আমি বুঝি। এবং সমাজ এটা রাষ্ট্র নির্মাণ করে, আইন দ্বারা এটা বন্ধ করা যায়। মব সম্পর্কেও সেম আইডিয়া আমার। দ্যাটস হু আই অ্যাম অ্যাকচুয়ালি। ওকে আপু, আমি আপনার প্রত্যেকটা কথাকে অ্যাপ্রিসিয়েট করি, and আমি মনে করি এরকমটাই হওয়া উচিত। তো আপু, যেহেতু আমরা যে বলতেছিল যে অনেকক্ষণ ধরে লাইভ হচ্ছে, তো আমরা একটু আজকে শেষ করতে পারি তাহলে। আমরা চাই আচ্ছা যে ভালো বলেন। দিন আসুক, এই মব সন্ত্রাস বন্ধ আমি হোক। আমি আমি যেটা বলবো যে ধরেন মব করে এই যুগে 21st সেঞ্চুরিতে এই যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় আমরা যে মব ফর্ম করে বা একদল লোক আরেক দল লোকের প্রতি ঘৃণা বা প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করবে, এই জিনিসটা জিনে থাকুক না ভূতে থাকুক, এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা এক্স্যাক্টলি। রাষ্ট্র দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। মব ফর্ম করে বিপিনুরকে মারবে আজকে, কালকে মানে সেই ৭১ মঞ্চের সবাইকে ধরে নিয়ে যাবে, একজন টিচারকে গলায় জুতার মালা দিবে। এটার কোনো জাস্টিফিকেশন নাই। সে খুব খারাপ লোক, সে এই করেছে, তার আইন আছে। এদেশে শুধুমাত্র আইন সাজা দিবে, ব্যক্তি না। যে ব্যক্তি গত রেজিমে অন্যায় করেছে সেটার বিচার রাষ্ট্র এখনকার আইন করবে, মানুষ না, আমি আপনি না। তাহলে এই পাশের বাড়ির মানুষের সাথে আমার ডাল চাল নিয়ে ঝগড়া হলো, তাকেও কিন্তু মব ফর্ম করে যে আমরা সবাই মিলে ধরে মারতে পারবো, এই অধিকারটা কাউকে দেয়া যাবে না। এটাই আমার একমাত্র কথা। তো আর কারো কিছু বলার আছে শিলা বা সজল? আমি তাহলে শেষ করে দিব। আচ্ছা আচ্ছা আপু, আমার হচ্ছে যে তেমন নাই, আপনি হচ্ছে আজকে শেষ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে একটু ফ্রিকোয়েন্টলি মাঝে মধ্যে লাইভটা করতে চাচ্ছি, তো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2 দিনের মধ্যে আবারও আমরা একটা লাইভ করবো আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সেফ থাকবেন। টেক কেয়ার।